বিনা দরপত্রে কাজ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না জানালেন উপদেষ্টা। দিল্লি থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। স্বৈরাচারীর দোসররা ফিরলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহে সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। বিনা টেন্ডারে কাজ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল করল অন্তর্বর্তীকালীন সরকার। বিকেলে আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। যদিও এই আইনে করা আগের চুক্তিগুলো বহাল থাকার কথা বলা হয়েছে অধ্যাদেশে। এদিকে সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে আওয়ামী লীগ আমলে দেওয়া সম্মতিপত্র এখন আর প্রযোজ্য হবে না। গত দেড় দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছামাফিক প্রকল্প দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের আওতায়। এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয়। আর এইসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি, এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে। 2010 সালে আইনটি পাশ হয়েছিল মাত্র 2 বছরের জন্য। পরে এর মেয়াদ বাড়ে 4 দফা 2026 সাল পর্যন্ত। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। অবশেষে শনিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে। যদিও ওই আইনে করা চুক্তি ও প্রকল্পগুলো সচল থাকবে। অবশ্য আগের যে কোনো কার্যক্রম পর্যালোচনা করতে পারবে সরকার। সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না। 2010 সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল। একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। ওই যেগুলো আগে এলওআই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই। উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গেল 15 বছরে দেশে যে অকল্পনীয় লুটপাট হয়েছে তার প্রভাব অর্থনীতির ক্ষত সহসায় শুকাবে না। তবে আগামীতে যেন আর অর্থ পাচার না হয় তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে ডিসিসি আয়োজিত বাণিজ্য সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় ব্যবসায়ী উদ্যোক্তারা জানান, জ্বালানি সংকট এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ব্যবসা চালানো সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বেরিয়ে আসছে সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস বিদ্যুতের সংকট। এমন পরিস্থিতিতে শনিবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার। সিকিউরিটি গ্যারান্টি না পাই তাহলে আমাদের পক্ষে আসলে অপারেট করাটা বোধহয় হয়তো সম্ভব হবে না। বাংলাদেশ ব্যাংকের একটা লোককেও অ্যাকাউন্টেবল করা হয়নি এখন পর্যন্ত। এটা তো ঠিক না। আপনি আমার কম্পিটিটিভনেস নষ্ট করে দিচ্ছেন। নেবারিং কান্ট্রির সাথে আমি হেরে যাচ্ছি। উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির ওপর ভর করে 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কিনা তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেন ব্যবসায়ীরা। এলপিসি গ্র্যাজুয়েশনে যদি আমরা যাই দেশ হিসেবে, তাহলে আমাদের দেশের ওয়ে অপারেটিং ড্রামাটিক্যালি পরিবর্তন করতে হতে পারে। এলপিসি গ্র্যাজুয়েশন করে আমি গ্র্যাজুয়েট হয়ে যদি ভাত খাওয়ার ভাত না পাই তাহলে এই গ্র্যাজুয়েশনের কোনো অর্থ নাই। দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য করা হচ্ছে দাবি করে বাণিজ্য উপদেষ্টা জানান, এলডিসি থেকে উত্তরণ 2026 সালে নাকি 2030 সালে তা নিয়ে আলোচনা হতে পারে। শ্রমিকের বেসটা অনেক বড়। যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। গত সরকারের চালানো লুটপাটকে অকল্পনীয় উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কমা সহ অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। কিন্তু আমি বলবো এখন মোটামুটি কিন্তু স্টেবিলিটি আসছে। কারাপশন, ব্যাংকিং সেক্টর, এনবিআর এবং স্টোরেজ মানি রিকভারি। আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে ভবিষ্যতে একটু টাকা পয়সা পাচার করতে পারবে। বেসরকারি খাতে ঋণ প্রবাহ না কমা ও ব্যাংক ঋণের সুদহার যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। এমএস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। কাল প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে অর্থনীতির শ্বেতপত্র। 94 দিনের মাথায় উন্মোচিত হতে চলে শ্বেতপত্রে দুর্নীতিবাজ ধরতে নয় বরং অনিয়ম দুর্নীতির পথ বন্ধে করণীয়, সেই সঙ্গে তুলে ধরা হয়েছে বর্তমান অর্থনীতির ক্ষত।
অর্থনীতিবিদরা বলছেন, চিহ্নিত সমস্যা সমাধান করতে না পারলে কোনো শ্বেতপত্রের সুফল মিলবে না। উচ্চ মূল্যস্ফীতি, নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্যিক কার্যক্রমে মন্দাভাবকে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা এখন পর্যন্ত সামাল দেওয়া যাচ্ছে না সেটা হচ্ছে ইনফ্লেশনটা। মূল্যস্ফীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আর হচ্ছে ব্যবসা বাণিজ্যে গতি আনা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ বলে মনে করছি। এমন অবস্থায় রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয়া হচ্ছে দেশের কালো অর্থনীতির শ্বেতপত্র, যেখানে থাকবে কেন এমন নাজুক পরিস্থিতিতে দেশের অর্থনীতি আর সেখান থেকে উত্তরণের উপায় কি। অর্থনীতির কারেন্ট সিচুয়েশনটা কি, কোথায় কি সমস্যাগুলো ছিল, রিফর্মগুলো কেন হলো না, কারণটা কি, তার একটা বেঞ্চমার্ক এখানে আলোচনা করা হয়েছে। ঠিক কি থাকছে শ্বেতপত্রে তিনি এমন প্রশ্ন এড়িয়ে গেলেও শুরু থেকেই ধারণা দিয়েছেন কমিটি প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। 29 আগস্ট কমিটির প্রথম বৈঠক শেষে জানান, তারা কোনো দুর্নীতি ধরবেন না, দুর্নীতির মাত্রা মূল্যায়ন করবেন। এটা কোনো গোপনীয় দলিল না, এটা স্বচ্ছতার অনুশীলন। এটা দুর্নীতি ধরার কমিটি না। দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে। বিভিন্ন বৈঠক শেষে জানানো হয়েছে, বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে হাসিনা সরকারের আমলে জ্বালানি খাতে যত চুক্তি হয়েছে সেখানে কোনো অনিয়ম হয়েছে কিনা। আলোচনা হয়েছে অর্থ সম্পদ পাচার ও তা ফিরিয়ে আনার ব্যাপারে। শ্বেতপত্র প্রণয়ন কমিটিকে সরকারি 24 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, ভুল তথ্যে সাজানো হয়েছে বিগত সরকারের উন্নয়ন দর্শন। অনেক সময় যারা প্রাক্কলন তৈরি করেছেন তারা অসহায় বোধ করেছেন, ওই প্রাক্কলন দিতে বাধ্য হয়েছেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রধান জানান, বৈষম্য দূরীকরণ ও সংস্কারের বিষয়ে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করাই কমিটির কাজ। সরকারের উচ্চ পর্যায়ের 85 জন কর্মকর্তা শ্বেতপত্র কমিটিকে জানিয়েছেন, হাসিনা সরকারের আমলে রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র, অর্থনীতি। প্রশাসন সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে জিম্মি অবস্থার ভিতরে ছিল। থাকছে জ্বালানি খাতের লুটপাটের চিত্র। দুর্নীতির পাহাড়ের থেকে যদি জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি তাহলে আর কিসের বিপ্লব হলো। অর্থনীতিবিদরা বলছেন, শ্বেতপত্রে তুলে ধরা সমস্যা সমাধান করাই হবে সরকারের সাফল্য। অর্থনীতিতে গত 15 বছরে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতের গভীরতা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এর আগেও যখন সমস্যা চিহ্নিত করা হয়েছিল তখন কিন্তু ওই সমস্যাগুলোকে নিয়ে সিনসিয়ারলি কাজ করা হয় না। একটি জায়গায় হয়তো আমরা আরেকটু দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই, সেটা হচ্ছে এই যে যারা টাকা লোপাট করেছেন, বিভিন্ন আর্থিক অনিয়ম করেছেন, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গেল 28 আগস্ট শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠনের পর 94 দিনের মাথায় উন্মোচিত হচ্ছে অর্থনীতির শ্বেতপত্র। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো ভারত গুরুত্ব দিলে দুই দেশের সম্পর্কে দোলাচল থাকত না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে বাংলাদেশ ভারত সম্পর্ক বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, বাংলাদেশ কারোর জন্য হুমকি নয়, তবে কাউকে বাংলাদেশের জন্য হুমকি হতে দেয়া যাবে না। এ সময় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা দুই দেশের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা। প্রতিবেশী দুই দেশের এমন শীতল সম্পর্কের মধ্যেই শনিবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠক। লিডিং পাওয়ার ছোট দেশগুলোকে বাগে আনতে 3টা জিনিস দিয়ে থাকে। একটা হলো ইনস্টেবিলিটি, সিকিউরিটি অ্যাংজাইটি, ডেমোক্রেটিক ডেফিসিট। ডিটারেন্স হিসেবে আমরা নিউক্লিয়ার ডিটারেন্সের দিকে যেতে পারি কিনা সে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যাপারে আমি 5 বছর আগে থেকে বলছি, এটাকে শুধু আমাদের সীমান্ত রক্ষা করা না, আমাদের ডোমেস্টিক অনেক ইস্যুজে এটা হেল্প করবে। আমরা আমাদের জাতীয় স্বার্থকে আমরা অটুট রাখবো। এট দ্য সেম টাইম শুধু ভারত না, চায়না থেকে শুধু সকল রাষ্ট্রকে আমরা বলতে চাই যে মেসেজটা আমরা দিতে চাই, তাদের কারোর জন্য আমরা সিকিউরিটি থ্রেট হব না। সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকার উদ্বেগের বিষয়গুলো দিল্লি আমলে নিলে এড়ানো যেত সম্পর্কের টানাপোড়েন। পূর্ববর্তী সরকার ভারতের যেসব কনসার্ন ছিল, যেগুলি তাদের উদ্বেগ ছিল, সেগুলি কিন্তু দূর করার যথাসাধ্য চেষ্টা তারা করেছে। যদি একই সাথে আমাদের কনসার্নগুলো মিট করা হতো ঠিক মতো, তাহলে কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে যে এক ধরনের একটা দোলাচল সেটা কিন্তু থাকতো না। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্ট পরবর্তী বাস্তবতাকে বিবেচনায় নিয়ে বিনির্মাণ করতে হবে বাংলাদেশ ভারত সম্পর্ক। ইনফ্লুয়েন্স করতে পারছেন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছেন স্বৈরাচারী শেখ হাসিনা। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপি নেতারা।
দলটির চেয়ারপারসনের এক উপদেষ্টা হুঁশিয়ারি দেন, যারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায় তাদের বিরুদ্ধে লড়াই চলবে। লড়াই এখনো শেষ হয়নি। ভারতে বসে বাংলাদেশকে অস্থির করার সর্বোচ্চ চেষ্টা করছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের একজন উপদেষ্টা। প্রেস ক্লাবের সামনে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি বলেন, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে এখনো চক্রান্ত চলছে। এদেরকে প্রতিহত করতে হবে। তারা হিন্দুস্তানের দালাল, তারা ভারতের দালাল। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে এই দেশটাকে অঙ্গরাজ্য বানাবার হীন প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আমরা প্রস্তুত আছি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য অভিযোগ করেন, শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে উস্কানি দিচ্ছে। সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যে নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। ধর্মের নামে জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। গণফোরামের 7ম কাউন্সিলে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। ধর্মের নামে যে ধরনের ঘটনাগুলো এখন ঘটছে বাংলাদেশে, সেগুলোর আমাদেরকে বোঝার জন্য আরেকটু গভীরভাবে দেখতে হবে। সড়কে প্রতিদিন বিভিন্ন দাবি নিয়ে যারা আন্দোলন করছেন তাদের পেছনের চালিকা শক্তি আওয়ামী লীগ বলেও মন্তব্য করেন নেতারা। একটা অন্য শক্তি এখানে কাজ করছে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। দুপুরে দলটির কাউন্সিল উপলক্ষে আলোচনা সভায় তিনি আহ্বান জানান। এদিকে রাজধানীতে মহাখালীতে আলাদা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাষ্ট্র মেরামত না করলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণ প্রজন্ম। গণফোরামের 7ম কাউন্সিল উপলক্ষে দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজন করা হয় এই আলোচনা সভার। এতে গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেন, রাষ্ট্র সংস্কারে সব রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়াতে হবে। ঐক্যকে আরো সুসংগত করার জন্য কাজ করে যাবেন এবং সেই ঐক্যর মধ্যে দিয়ে আমাদের যা কিছু অর্জন আমরা করতে পারবো। এই ঐক্য না হওয়াতে আমাদের অনেক ক্ষতি হয়েছে অতীতে। এবার যেন যে ঐক্য আমরা গড়ে তুলতে পেরেছি, এটাকে আমরা সুসংগত করে আমাদের যে ঘোষিত লক্ষ্যগুলো আমরা যেন অর্জন করতে পারি। এদিকে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে এনডিএম এর আয়োজনে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা বিষয়ক সেমিনারে বক্তারা বলেন, বিচার বিভাগ সংস্কার ও ভোটাধিকার নিশ্চিত করা দেশের জনগণের স্বার্থে খুবই জরুরি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, রাষ্ট্র মেরামত না করলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে তরুণ প্রজন্ম। অনেকে বলছেন যে এত রিফর্মের কি দরকার, আপনারা ইলেকশন দিয়ে চলে যান। আমরা যদি রাষ্ট্র মেরামতের কোনো আয়োজন না করে, কিছু না করে আমরা চলে যাই, আমাদেরকে এই জেনারেশন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। থাকতে চাই, আমি এখানে পারলে জেলে পচে মরতে চাই, তাও আমরা চাই যে এখানে একটা ভালো রিফর্ম হোক। সংস্কার শেষেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এবার আকাশ পথের টিকিট বাণিজ্যেও সিন্ডিকেটের জাল। 15 দিনের ব্যবধানে বিদেশগামী ফ্লাইটের প্রতি টিকিট দাম বেড়েছে 5 থেকে 20,000 টাকা। যাত্রীরা বলছেন, অন্য দেশ থেকে অপেক্ষাকৃত কমে টিকিট মিললেও দেশে তা অধরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। আকাশপথ যেখানে রয়েছে নানা সীমাবদ্ধতা, বিশেষ করে আন্তর্জাতিক রুটের ফ্লাইটে, তাই আগেভাগেই টিকিটিং ঝামেলা মিটিয়ে ফেলেন বেশিরভাগ যাত্রী। তবুও ভুতুড়ে সংকট সৃষ্টি হয় টিকিটের বাড়ে দাম। অভিযোগ রয়েছে একটি চক্রের কারণেই দেশ থেকে টিকিট কাটতে হয় প্রায় দ্বিগুণ দামে। আমরা যখন দুবাইতে কেটে আসি 1200 দিরহাম, 1200 দিরহাম আর কয় টাকা হয়? প্রায় 30,000 টাকা। আপনি দেশের দিয়ে কাটলে 60-65,000 টাকা লাগে। শুধু এই দেশেই সমস্যা, ইন্ডিয়া এই সমস্যা নাই, নেপালের সমস্যা নাই। এজেন্সির সংশ্লিষ্টদের মত, চলতি মৌসুমে ভোগান্তি চরমে ওমরা টিকিট নিয়ে। এয়ারলাইন্সগুলোর সহায়তায় গ্রুপ টিকিট বুকিংয়ের কালোবাজারিতে বিনিয়োগ করে রাঘব বোয়ালরা। এতে কৃত্রিম সংকট তৈরি করে সৌদি আরব সহ পর্যটন সংশ্লিষ্ট অনেক দেশে যেতে প্রতি টিকিটে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে 20,000 টাকা পর্যন্ত। নভেম্বরের শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে টিকিটের দাম এটা অ্যাবনর্মালভাবে বেড়ে গেছে। প্রায় আপনার টিকিট প্রতি 20,000 টাকা বেড়ে গেছে। অনেক টিকিট আসলে ব্লক থাকার কারণে আমরা সিস্টেমে সিট পাচ্ছি না। তো এটা আমরা এই সরকারের কাছে আসলে আশা করি না।
তবে বরাবরের মতোই ভ্রমণ মৌসুমে অতিরিক্ত যাত্রীর চাহিদার দোহাই দিচ্ছে এয়ারলাইন্সগুলো। এখানে আসলে ডিমান্ড এবং সাপ্লাই এখানে বড় ফ্যাক্টর তো থাকবে। যারা আগে প্ল্যান করবে তারা লো ফেয়ার পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন পণ্য বাজারের মতোই এখাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কাজ করতে হবে সরকারকেই। টিকেটিং এবং এজেন্টের এই সিস্টেমটা পুরোটাই অটোমেটেড। গভর্নমেন্ট ইচ্ছা করলে কারা এখানে সিন্ডিকেশনের সাথে জড়িত সেই বিষয়টা ইজিলি বের করে। বাংলাদেশ থেকে বিশ্বের 52টি রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে 35টি এয়ারলাইন্স। বছরে প্রায় 85 থেকে 90 লাখ দেশি বিদেশি যাত্রী বহন করে এসব সংস্থা। সরকার পরিবর্তনের পরে কিছুটা নিয়ন্ত্রণে গিয়েছিল সিন্ডিকেট, আবারও একইভাবে সক্রিয় হয়েছে সেই আগের সিন্ডিকেট। আগামীতে কবে নাগাদ এই জটিলতা থেকে মুক্ত হবে দেশ এবং আকাশ পথের এই যাতায়াত ব্যবস্থা, সে প্রশ্নই প্রবাসী ও সাধারণ যাত্রীদের। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সব দলের মতামতের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের 31 দফা রূপরেখা এবং চলমান পরিস্থিতিতে বিএনপিকে সাংগঠনিকভাবে গতিশীল করার ইস্যু নিয়ে আলোচনা করতে লন্ডন পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ট্রিক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। সঙ্গে ছিলেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক এম এ কয়সর। রাষ্ট্র মেরামত ছাড়াও বিএনপি মহাসচিব দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও আলোচনা করবেন বলে জানা গেছে। সবশেষ 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মির্জা ফখরুল 2 বার লন্ডনে গিয়েছিলেন। বাংলাদেশের জনগণ তারা অপেক্ষা করছে দেশনায়ক তারেক রহমানের। তো মহাসচিব ইনশাল্লাহ এর পরে আমাদের মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা ওনাকে আমরা পাবো। তো আমরা যুক্তরাজ্য, বিএনপি এবং প্রবাসীরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নেতা নেত্রীদেরকে আমরা সহসাই আমাদের কাছে আমরা পাচ্ছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে, সেই আনন্দ আমাদের মাঝখানে বিরাজমান হচ্ছে। আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে, মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে 3 তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব। সেই সমাবেশ যুক্তরাজ্যের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সরকারি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ 200 টাকা করা সহ 4 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি বিনিয়ামিন মোল্লা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। আগামী 30 দিনের ভিতরে সরকারি চাকরিতে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ 200 টাকার ভিতরে নিয়ে আসতে হবে। এসসি থেকে ফ্যাসিবাদের দোষর ও দুর্নীতিবাদদের আমরা 1 সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে এই সম্মেলনের ফলে এই দাবিগুলো বাস্তবায়নের জন্য ওনারা আর ছাত্রদেরকে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। পদোন্নতির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের 10ম গ্রেডের কর্মকর্তারা। সকালে রাজধানীর মতিঝিলে এই কর্মসূচি পালন করে 10ম গ্রেডের প্রায় 1000 খানেক কর্মকর্তা। তারা দাবি করেন 2008 সালের ব্যাংকিং নীতিমালা অনুযায়ী 3 বছরে পদোন্নতি পাওয়ার কথা ছিল। তবে 5 থেকে 7 বছর পার হলেও 10ম গ্রেডের 5000-এর বেশি কর্মকর্তার কোনো পদোন্নতি হচ্ছে না, কিন্তু অন্য গ্রেডের কর্মকর্তাদের নিয়মিত পদোন্নতি হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা অফিসার যারা আছি, অনেকের চাকরির বয়স 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পার হয়ে গেছে। আমাদের কোনো প্রমোশন দেওয়া হয় নাই। আমাদেরকে প্রমোশনের বদলে প্রমোশনের শিকার হচ্ছি আমরা। উপরে যারা আছে তারা প্রত্যেকে 3 বছরের প্রমোশন পায়, কিন্তু আমরা যারা অফিসে আছি তারা 7 বছর 8 বছর হয়ে যাওয়ার পরেও আমরা প্রমোশন পাচ্ছি না। আমাদের প্রমোশনের কোনো কাজ ওরা করতেছে না এবং আমাদেরকে যে প্রমোশন দিয়ে কাজ মানে কিছু করাবে, উল্টা আমাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দিয়ে আমাদের প্রমোশনটা ওনারা পিছনে ফেলে দিচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালে আকন, সাধারণ সম্পাদক হয়েছেন মাইনুল হোসেন সোহেল। শনিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে অংশ নিয়েছিলেন ৩ জন। সর্বোচ্চ ৮০১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সালেহ। সাধারণ সম্পাদক পদে 4 জনের মধ্যে সর্বোচ্চ ৫৪৮ ভোট পেয়েছেন মাইনুল হাসান। নির্বাচিত পরাজিত প্রার্থীরা এবং বিদায়ী কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সুষ্ঠু নির্বাচনের প্রশংসা করে নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন। সদস্যবৃন্দকে আমি গঠিত একটু সুষ্ঠু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার দিয়েছে। আপনাদের হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্মতি দিতে যাচ্ছে পাকিস্তান। তবে এজন্য আইসিসিকে বেশ কিছু শর্ত দেওয়ার পরিকল্পনা পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার আবারও ভার্চুয়াল বৈঠকে বসার পরিকল্পনা থাকলেও সেই বৈঠক হয়নি, বরং আরও একটু সময় নিয়ে নিজেদের গুছিয়ে সোমবার আইসিসি সহ সব দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে চায় মহসিন নাকভির বোর্ড। বিসিসিআইয়ের প্রভাবে আসলে কোন ঠাসা পাকিস্তান ক্রিকেট বোর্ড তা বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনড় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত মচকাতেই হচ্ছে পিসিবিকে। ভারতকে নিজ দেশে আনতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই আসর আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। অনেকটা নিরুপায় হয়েই এই পথে হাঁটার পরিকল্পনায় মহসিন নাকভির বোর্ড। কারণ আইসিসিতে ভারতের প্রভাব এতটাই যে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বিন্দুমাত্র সময় নেবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু হারানোর চাইতে অন্তত কিছুটা পেতেই শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিচ্ছে পিসিবি। পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হলেও আইসিসিকে দিতে চলেছে বেশ কিছু শর্ত, যার প্রথমটা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তান সফরে রাজি নয়, তাই ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারত যাবে না। তার মানে দাঁড়াচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ, 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই শর্তে আইসিসি রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল নিয়েও আলাদা প্রস্তাবনা থাকতে পারে পিসিবির। একেবারে ফাইনাল পর্যন্ত ভারত টিকে থাকলে সেই ম্যাচ হবে পাকিস্তানের বাইরে, কিন্তু ভারত সেমিফাইনালে বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচ নিজ দেশে করতে চায় পিসিবি। এছাড়াও টিকিট বিক্রি এবং রেভিনিউ শেয়ার নিয়েও আলাদা প্রস্তাবনা আছে পাকিস্তান ক্রিকেটের। শনিবার সদস্য দেশগুলো নিয়ে এই বিষয়ে আরও একটি ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির, তবে পিসিবির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বৈঠক হয়নি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বল এখন পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে আইসিসি, আর তাই পাকিস্তান যেদিন সময় দেবে সে অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে এই মিটিং অনুষ্ঠিত হতে পারে সোমবার। এদিকে 1 ডিসেম্বর আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। এর ফলে পাকিস্তানের অবস্থান আরও নড়বড়ে হবে তা বলাই যায়। তবে যেহেতু পাকিস্তানও ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্টেক হোল্ডার, তাই তাদেরও একেবারে মাইনাস করতে চায় না আইসিসি। কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হলে সবার আগে ভারতের বিষয়টাই বিশ্ব ক্রিকেট প্রাধান্য দেয়, সে বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিনা দরপত্রে কাঁচ দেয়ার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল, অধ্যাদেশ জারি। আওয়ামী লীগ আমলে দেয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না, জানালেন উপদেষ্টা। দিল্লি থেকে উস্কানি দিচ্ছেন শেখ হাসিনা, অভিযোগ বিএনপির। এবং স্বৈরাচারের দোসররা ফিরলে ব্যর্থ হবে সব অর্জন, ময়মনসিংহে সার্জিস। রাষ্ট্র সংস্কারে সরকারকে সব দলের সহযোগিতার আহ্বান ডক্টর কামাল হোসেনের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।